নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমার ছোট্ট সংসারের একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকালে 9:30-10টা মতো। আর এই যে জামাকাপড়গুলো গতকালকে বিকেলবেলায় ধুয়ে দিয়েছিলাম মেশিনে। আসলে কি হয়েছিল, গতকালকে দুপুরবেলায় ধোবো বলে আমার কিন্তু একদম মনেই ছিল না। মেশিনের মধ্যে জামাকাপড় রাখাই ছিল, কিন্তু মেশিনটা অন করতে ভুলে গিয়েছিলাম। এবার সন্ধ্যাবেলায় মনে পড়েছে যে জামাকাপড়গুলো ধুতে হবে, তখন সন্ধ্যাবেলাতেই ধুয়ে দিয়েছিলাম। সন্ধ্যাবেলাতেই মেলে রেখেছিলাম, আবার রাত্রিবেলায় তুলে রেখেছিলাম, আর সকালবেলা 1-8 ঘন্টা রোদে দিতেই সেগুলো কিন্তু শুকিয়ে গেছে। তাই ভাবলাম তুলে নিয়ে আসি, আর না হলে একদম রোদে জামাগুলো কড়কড়া হয়ে যাবে। এখানে তো প্রচণ্ড রোদ পড়ে, আর এখন 10টা মতো বাজতে চললো, তো এখনই প্রচণ্ড রোদ, আর 12টা-1টা অবধি থাকলে জামার আর একটাও কালার থাকবে না। সেই জন্যই তাড়াতাড়ি করে তুলে এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। আর হাতে কিছুটা সময়ও আছে, এই জামা কাপড়গুলো যদি এখন ভাঁজ না করি, ওই চেয়ারের ওপর সাইডে রেখে দিই, তাহলে কিন্তু পড়েই থাকবে, আর সঙ্গে সঙ্গে ভাঁজ করে ফেললে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। সকালের জলখাবারে আলুর পরোটা বানিয়েছিলাম। হাজব্যান্ড খেয়ে তো অফিস বেরিয়ে গেছে সেই 8:30টার সময়। তারপর থেকে কিন্তু থালা বাসন ধুয়ে ছেলেকে আজকে একটু পড়তেও বসানো হয়নি। অন্য কিছু কাজ ছিল, ভিডিওর কিছু কাজ ছিল, সেগুলো করতে গিয়ে কিন্তু এখন মোটামুটি 10টা বেজে গেল। আর ভাবছি আজকে একটা ভিডিও বানাবো, এখন 10টা বাজে তো। আর দুপুরে রান্না খুব বেশি কিছু করব না, যেহেতু হাজব্যান্ড বলেছে আজকে একটু কারি বানাতে, সেজন্য কারি বানালে আর অন্য কিছু বানানো লাগে না। তবুও ভাবছি একটু অন্য কিছু করব, কারণ ছেলেটার খেতে অসুবিধা হয়। যদিও খেয়ে নেয়, ও কিচ্ছু বলে না, তবু আলাদাভাবে অন্য কিছু করব। আর এদিকে ভাবলাম যখন একটু জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে, ওকে লিখতে দিয়ে আমি এবার কিন্তু ভিডিওটা বানাতে যাব। এখন যেহেতু মোটামুটি শিখে গিয়েছে, ও কিন্তু একা একাই লিখে নেয়। আমি শুধু ওকে ঘরটা বানিয়ে দিই, ও কিন্তু নিজেই বলে যে আমাকে দাও, আমি ঘরটা বানিয়ে দিচ্ছি মাম্মা। তখন আমি বারণ করি যে তুমি ঘরটা বানাতে পারবে না, মানে খুব এলোমেলো করে ফেলে, তাই আমি ওকে সোজা সোজা করে ঘরটা টেনে দেবো, ও কিন্তু সুন্দর করে লিখে ফেলবে। একটু করে ভিডিও বানাবো আর একটু করে বারবার ছেলেকে দেখে যাব। আর এটাই হলো আমার সমস্যা, যেহেতু ছেলেকে দেখার এখানে কেউ নেই, একা একাই থাকি, তো কি হয়, বারবার রান্না করতে করতে বারবার ছেলেকে দেখতে আসতে হয়, কী করছে না করছে, কোনো সময় জল চাইছে, কোনো সময় খেতে চাইছে, এটা সেটা করতে করতে না, মানে কাজের চাপের থেকে না এক্সট্রা কাজগুলো বেশি হয়। আর আমার সমস্যাটা কোথায়, আমার কিন্তু কাজ করতে ভয় নেই, আমি সারাদিন কাজ করলেও আমি কিছুই মনে করি না, কিন্তু আমার সমস্যা হচ্ছে প্রচণ্ড পরিমাণে কোমরে ব্যথা করে। এবার সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি, তো রান্নাঘরে, এবার রান্নাঘরে রান্না করি, থালা বাসন ধোয়াটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে, সব কাজে দাঁড়িয়ে করতে হয়, সেজন্য কিন্তু কোমরটা প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়ে যায়। বসি বলতে ওই বসলেও তো আরাম পাওয়া যায় না, যখন কোমরে ব্যথা করে তখন কিন্তু শুলেই আরাম হয়। আর সেই ঘুমোতে ঘুমোতে আমি তো উঠি সকালে প্রায় 6টা, পৌনে 6টার দিকে, আর দুপুরে ঘুমোতে ঘুমোতে 2টো 2:30 বেজে যায়, আবার 3:30, পৌনে 4টের মধ্যে উঠে পড়ি, আর রাত্রে শুটে তো 12টা-1টা বেজেই যাবে, যেহেতু এডিটিং করেই আমি রাত্রিবেলায় শুই। আর আজকে এই যে কড়াইয়ে ভাত রান্না করছি, না না এটা ভাত রান্না করছি না, আসলে এটা আতপ চাল, অনেকে কিন্তু এটাকে আলো চাল বলে। আর এই আতপ চাল দিয়ে কিন্তু আমি আজকে পাঁপড় বানাবো, সেই জন্যই আর কি ভাতের মতো রান্না করে নিচ্ছি। অনেকক্ষণ ধরে ফুটিয়ে ফুটিয়ে ভাতটা যখন একদম ম্যাশ হয়ে যাবে, তখন কিন্তু পাঁপড় দেবো। আর পাঁপড়টাও কিন্তু অনেক মানে ভিন্ন ধরনের একটা পাঁপড় হবে, একটু কঠিন আছে, সেই জন্যই আর কি ভাবলাম যে একটু সময় আছে যখন করে ফেলি। আর পাঁপড় জিনিস তো আর বিকেলে করা যায় না, সকালেই করতে হবে, যেহেতু রোদ্রে দিতে হবে, সেই জন্যই আর কি করা। তারপর ছেলেকে এদিকে দেখতে এসেছি, দেখছি যে 6টা একটু অন্যরকম করে লিখেছে, তাই আমি বলছি বাবু 6টা কেমনভাবে লিখেছো, তাই বলছে মাম্মা খুব সুন্দর লিখেছি আমি। তাই আবার হাত দিয়ে আঙুল দিয়ে ইশারা করে দেখাচ্ছে যে খুব সুন্দর হয়েছে 6টা। তো আর ও বাচ্চা তো অত বোঝে না, তো আবার একটু দাগ টেনে দিলাম। এবার কিন্তু ওই 13, 14 মানে 20 অবধি লেখাবো, 20 অবধি শেখানো হয়েছে, আর ওর বুকসে না 20 অবধি আছে। এবার ভাবছি আস্তে আস্তে 21-এর পর থেকে মানে আবার লেখানো শুরু করব। আর এই যে ওর হাতের লেখা, মানে কোনো সময় খুব সুন্দর লিখে দেয়, কোনো সময় আবার এমন লেখে না, মানে রাগও হয়ে যায়। আমি মোটামুটি যেটুকু পারছি আমি তো শেখানোর চেষ্টা করছি, এরপর হয়তো টিউশন দিতে হবে, মানে কিছুদিন পরে স্কুল শুরু হয়ে যাবে ওর, তারপর আস্তে আস্তে আবার টিউশন দিতে হবে। জানি না কী করবে টিউশনে গিয়ে, বাড়িতে তো খুব বদমাশি করে, সেই টেনশানেই কিন্তু আমি মরে যাই যে কী করবে। আর এমনি ওর একটু মারের হাত ছিল এর আগে, এখন যদিও একা একাই থাকে, তো কোনো কোনো সময় না হাতটা চালিয়ে দেয়, সেই ভয়টাও লাগে যে অন্যের বাড়িতে পড়াতে দেবো, সেখানে গিয়ে এবার মারামারি করবে কিনা, দেখা যাক কী হয়। তো এদিকে কিন্তু 20 অবধি ও লিখে দিয়েছে। আর এখন ঘটে গেছে আমার সাথে খুব বাজে একটা ঘটনা। ওই যে ভাতের ওইটা রান্না করছিলাম, তো এবার খুব গরম আর একদম চ্যাটচেটে হয়ে গেছে, আর আমি গ্লাস দিয়ে কিন্তু ওটা নাড়ছিলাম যাতে ভাতটা একেবারে ম্যাশ হয়ে যায়, আর পুরো গ্লাসটা স্লিপ করে আমার হাতটা ওই ভাতের মধ্যে চুবড়িয়ে গিয়েছে। আর এত গরম লেগেছে না, মনে হচ্ছে যেন হাতে মোমবাতি লেগে গেছে।
গলানো মোম হাতের ওপর পড়লে যেমনটা লাগে না, পুরো হাতের সাইডটা কিন্তু ওরকম হয়ে গেছিলো। তাড়াতাড়ি করে ঠান্ডা জলের মধ্যে চুবিয়ে দিয়েছিলাম, এখনও কিন্তু হাতটা জ্বালা করছে। আর এই হাতের সঙ্গে আমার কিন্তু অনেক কিছু হয়ে যাচ্ছে। আমার মানে একজন বান্ধবী আছে, সে তো ইয়ার্কি করে বলে যে তুই এই হাত দিয়ে ভিডিও বানাস তো, রান্নার ভিডিও, তাই এই হাতে সবার নজর লেগে গেছে। দুবার কিন্তু কেটে গেল, পরপর দুবার কেটেছে, একবার তো ভয়ঙ্করভাবে কেটেছিল। আর কিছু না কিছু হাতটাই হতেই থাকে, আসলে তেমন কিছুই না, ডান হাত তো হবেই। আর এই যে পাঁপড়গুলো দিয়েছিলাম, প্রচুর জায়গা লেগে গেছে, মানে 1 কাপ মতো 1.5 কাপ মতো চাল রান্না করলাম, সেটা হয়ে গেল 1 কড়াই ভর্তি। আর আমার কাছে তো অতিরিক্ত থালা বাসন নেই, এবার 3-4টে থালাতে দিয়েছি, এবার ভাত খাওয়ার জন্য তো থালা বাঁচিয়ে রাখতে হবে, সেজন্য উপায় না পেয়ে ট্রেতে দিলাম, আর কিছুটা আবার নষ্টও হলো। তারপর আস্তে আস্তে আবার দুপুরে রান্না কিন্তু বসিয়ে দিলাম। আর এই রান্না করতে করতে কিন্তু সাইডে থালা বাসনগুলো ধুয়ে নিতে হবে, যেহেতু পাঁপড় দেওয়ার থালা বাসন না চ্যাটচেটে হয়ে যায়। আতপ চালের ভাত রান্না করেছি, সেটা ম্যাশ করেছি, মানে বুঝতেই পারছো কতটা চ্যাটপেটে হয়ে যাবে। তাই একদিকে কিন্তু রান্না করছি টুকটুক করে, আর একদিকে কিন্তু থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর হাজব্যান্ডের জন্য তো কারি করলাম, ওর তো খুব ভালো লাগে খেতে। আর আমাদের জন্য কি একটু ডিম কষাও করে নিলাম, মানে সবার জন্যই সবটা করছি, তবে ডিম কষাটা আজকে এক্সট্রা করছি। কারির সঙ্গে হয়তো পাঁপড় টাপড় ভেজে নিলেই হয়ে যেত। আবার দেখলাম রাত্রিবেলায় কারি খাবো, এখন কারি খাবো ভালো লাগবে না, তাই ডিম কষাটা করে রাখলাম একদম শুকনো শুকনো করে। এইভাবে ডিম কষা বানিয়ে খেলে না, ভাতের সঙ্গে শুকনো শুকনো মাখিয়ে খেলে খুব ভালো লাগে। আমার তো মানে অন্য কোনো তরকারিও লাগে না, ডাল টাল কিচ্ছু লাগে না এইভাবে ডিমটা রান্না করলে। আর একদম কম রান্না তো একদম কম সময়ে হয়েও গেল। ওইদিকে পাঁপড়টা দিতে কিন্তু অনেক সময় লেগে গেছে। পাঁপড় এমন একটা জিনিস তো, একা একা দিতে খুব কষ্ট হয়ে যায়, ভিডিওর জন্য আমাকে করতে হয়, সেই জন্যই আর কি করি। নাহলে পাঁপড় খাওয়া তো কি আর খাবো, ওই বাড়ি থেকে আনা হয়েছিল, সেগুলো এখনও ফুরোতে পারি না। ভালো লাগে খেতে, কিন্তু এখন এই ভিডিওর কাজ শুরু করে না সব কিছু খেতে কেমন ভয় লাগে, যে রোজ রোজ এত তেলের খাবার খাচ্ছি। তো যাই হোক, এদিকে কিন্তু মানে রান্নাটা হয়ে গেল। হাজব্যান্ডের জন্য এখানে কারিটা করেছিলাম, একটু মানে ঘন ঘন করেই করেছি, রাত্রে আবার রুটি দিয়ে খাবে। ও তো বলে রাখে, যখনই আমি কারি করি তখনই কিন্তু বলে রাখে যে একটু আমার জন্য রেখে দিয়ে রুটি দিয়ে খাবো, সেই জন্য আর কি একটু ঘন করে করলাম। আর তার সঙ্গে এই যে ডিম কষাটা, এবার এই যে ডিম কষাটা নিয়ে আমি কিন্তু ঢাকনাটা খুঁজে পাচ্ছি না, ফোনটা এখানে ধরেই রেখেছি, আর ওই সাইডে কিন্তু আমি ঢাকনাটা খুঁজে বেড়াচ্ছি। তো যাই হোক, এবার ডিমটা ঢেকে দিয়ে, আর ছিল তার সঙ্গে কিন্তু গতকালকের একটু ভাত ছিল, সেটা মানে ফেলে দেওয়া হয়নি, দুপুরেও খাওয়া হয়নি, এদিকে আবার জলও দেওয়া হয়নি। সেই জন্য ভাবলাম যে হাজব্যান্ড আসুক, তারপর আমি একটু জল দিয়ে খেয়ে নেবো, নাহলে শুকনো শুকনোই খেয়ে নেবো যদি ভালো থাকে। আর এইভাবেই কিন্তু আমি রোজ টাওয়ার বানিয়ে রাখি খাবারের। রোজ এরকমই হয়, মানে 2-3টে রান্না হয়ে যায় তো এভাবেই টাওয়ার বানিয়ে রাখি। এবার আস্তে আস্তে কিন্তু কিচেনটা ক্লিন করে ফেলবো। আর এদিকে কিন্তু প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেল, আমার হাতটা কিন্তু জ্বালা করেই যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে জ্বালা করছে। আর এখন এই যে জলটা, ট্যাঙ্কির জলটা গরম হয়ে গেছে, 12:15 একটা বেজেই গেল, তাই ধুতে কিন্তু আরও সমস্যা হচ্ছে, থালাগুলো ধুয়েছি তো আরও জ্বালা করছে। আর এদিকে কিন্তু রান্নাঘরের এই কাপড়গুলো ধুয়ে রাখি, আমি রোজ কিন্তু হাত মোছা কাপড়গুলো মেজে রাখি, কেচে রাখি, না হলে কিন্তু তেল চিটে হয়ে যায়, ভালো লাগে না। আর এই যে হাতে এখানে দেখাচ্ছে আমি ট্যাটু বানিয়েছি, না ট্যাটু বানাইনি, আসলে আমি পেন দিয়ে এভাবে লিখতেই থাকি, ওই ভিডিওর জন্য লিখতে হয় তো, তখন কিন্তু টুকটুক করে লিখেই ফেলি, আমার হাতে লিখতে খুব ভালো লাগে, ছোটোর থেকে এরকম আর কি। আর এই যে রান্নাঘরের যে কাপড়গুলো রোজ ইউজ করা হয়, রোজ কেচে দিই। আর বাইরে আর মেলতে যাচ্ছি না, যেহেতু একটা প্রায় বেজেই গেল, আর বাইরে প্রচণ্ড রোদ। আর এই পাতলা কাপড়গুলো এত পাতলা হয় তো, মানে ক্লিপের সঙ্গেও আটকাতে চায় না, হাওয়াতে উড়ে এদিক ওদিক চলে যায়। এমন হয়েছে ছাদে মেলতে দিয়েছি, হাওয়াতে উড়ে কোথায় নিচে চলে গেছে, আর নিচে পড়ে গেলে তো সেটা নেওয়া যায় না, রান্নাঘরের জিনিস, আর এত ছোট কাপড় আর কি করে তুলে নিয়ে আসবো। সেই জন্যই আর কি ঘরের মধ্যে এরকম মেলে দিয়ে আধা ঘন্টার মধ্যে কিন্তু শুকিয়ে যাবে। আর এই যেখানে রান্নাঘরে কোলগেটটা, না রান্নাঘরে কোলগেট রাখা হয় না, আসলে ওই যে চালের পাঁপড়টা দিলাম তো, সেটাতে কিন্তু এটা ইউজ হয়েছিল, কোলগেট দিয়ে পাঁপড় বানিয়েছি, নিশ্চয়ই পরে তোমরা রেসিপিটা দেখতে পাবে, এখন কিন্তু কিছুই বলবো না। আর এই যে কম্পোটের ঢোপের মধ্যে কিন্তু সার্ফ ঢুকিয়ে রাখা হয়, যখন ঢোপগুলো ফুরিয়ে যায়, সার্ফ একবার ঢুকিয়ে রাখলে কিন্তু বের করতে খুব সুবিধা হয়, সেই জন্য আর কি রাখা। আর ওইদিকে কিন্তু ছেলে কার্টুন দেখছে না খেলা করছে, যাই হোক দেখলাম মনে হচ্ছে যেন কার্টুন দেখছে। আর এখন দেখো, ও যেই ঘরগুলোতে খেলা করেনি, ওই ঘরে যেহেতু এখন কার্টুন দিয়ে দিয়েছে, এই ঘরটা একদম পরিষ্কার, এই ঘরে ও আসেনি, এই ঘরটাও কিন্তু মোটামুটি ভালোই পরিষ্কার আছে। আর নোংরা আছে বলতে, যেই ঘরে ও বসে থাকবে সেই ঘরটা কিন্তু নোংরা করে নিয়ে বসে থাকবে। তো কাজ তো প্রায় হয়ে গেল, কাজের চাপ প্রায় অনেকটাই কম, এবার টুকটুক করে ঘরটা গুছিয়ে নেব। দাঁড়াও একবার ততক্ষণ দেখে আসি ছাদে পাঁপড়গুলোর কী অবস্থা। দেখতে পাচ্ছ মানে এত রোদ, আর এই যে ছাদটা এত পরিমাণ গরম হয়ে গেছে, জুতো না পরে তো ছাদে আসাই যাবে না। আর থালাগুলো দেখে মনে হচ্ছে যেন থালাতে আগুন ধরে গেছে, নিচ থেকেও গরম উঠছে আর ওপর থেকে তো রোদ উঠছেই। আর 50% কিন্তু শুকিয়ে গেছে এই 1-1.5 ঘন্টার মধ্যে, আর আজকের মধ্যে কিন্তু শুকিয়ে যাবে আর উঠেও পড়বে। এখানকার রোদ এত ভালো, যদি সেরকম হতো না এখানে আমি বড়ি দিয়ে নিতাম, আসলে কুয়াশা না হলে তো বড়ি খেতে ভালো লাগে না, সেই জন্য আর কি দেওয়া হয় না। আর আমি তো পারবো না, আর এখানে কুমড়ো টুমড়ো পাওয়া যাবে না। কিন্তু মাদের সঙ্গে কিন্তু এরকমই গল্প করি, তোমরা যদি এখানে আসতে
তাহলে কিন্তু এখানে বড়ি দিয়ে নিতাম, একদিনের রোদে শুকিয়ে যাবে। আর একদম দুপুরবেলায় খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, এখন কিন্তু প্রায় বিকেলবেলায় 5:30 বাজে। আর হাজব্যান্ডের পড়েছে নাইট ডিউটি। নাইট ডিউটি তোমরা মাঝে মাঝে শুনে থাকবে, আসলে অনেকেই ছুটিতে গেছে তো বছরের প্রথমের দিকে, তো নাইট ডিউটিটা এখন বেশিই পড়বে, মানে একদিন দুদিন পর পরে নাইট ডিউটি পড়ে যায়। তাই এখানে অনেকটা স্যালাড কেটে দিলাম আর করে নিয়েছি রুটি। এই বিকেলবেলা এখনই রুটিটা করলাম, আর যেহেতু ও কারিটা খাবে সেই জন্য এই রুটির সঙ্গে একটু কারি দিয়ে দেবো। 6টার দিকে বেরিয়ে যাই তো, আর যেহেতু অনেকটা দূর বলতে বলি না, 15-20 মিনিটের রাস্তা, কিন্তু যেহেতু ট্রাফিক হয়ে যায় সন্ধ্যা 6টার সময়, কেমন ট্রাফিক হবে, যারা ব্যাঙ্গালোরে থাকো তারা তো জানবি, প্রচুর ট্রাফিক হয়ে যায়। তো রাত্রিবেলায় আসার মানে সেরকম সুযোগ হয়ে ওঠে না, সেই জন্য একেবারে যাওয়ার সময় খাবারটা নিয়ে চলে যায়, আর ওখানে গিয়ে তারপর আস্তে সুস্তে 9টা 9:30টার দিকে কিন্তু খাই। আর প্রথমে কিন্তু কারি দিয়ে দিয়েছিলাম, তারপর একবার জিজ্ঞাসা করে নিলাম, অনেক সময় রাত্রিবেলায় ডিমটাও খেতে চায় না, সেই জন্য জিজ্ঞাসা করলাম, বললো ঠিক আছে দিলে দিয়ে দাও, সেই জন্য আর কি আবার দ্বিতীয়বার ডিমটা দিলাম। এবার টিফিনটা প্যাক করে দেবো। এখন এই যে 6টার সময় ডিউটি বেরিয়ে যাবে, তো তারপরে একদম ভালো লাগবে না এই 6টা থেকে সকাল 8টা অবধি একা একা থাকা। অন্যদিন কি হয়, ওই যে 6:30, 7টা, 7:30 মানে আসার ঠিক থাকে না, আসে তো মনের মধ্যে একটা আশা থাকে যে চলে আসবে, সেই আশাতে কিন্তু মনটা ভালো থাকে। আর এই যে 6টায় চলে গেল আর তারপর একদম বাড়িতে আমি একা পড়ে যাই, একদম ভালো লাগে না। তারপর হালকা করে একটু মানে রেডি হয়ে নিয়েছি, খুব একটা সাজুগুজু আমি করি না, একদম সিম্পলের মধ্যেই থাকি এখানে কি সব জায়গাতেই তাই। তো ছেলেকে নিয়ে চলে এসেছি পার্কে, ও এখন খেলা করবে, প্রায় 1-8 ঘন্টা ওকে খেলা করিয়ে তারপর চলে যাব ঘরে। ওই যে ও ভেতরের দিকে ঢুকে পড়েছে, ওখানে খেলা করছে, তো এখন ও খেলা করুক। তাহলে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো তবে চলি, টাটা।